বানের জলে ভাসছে ফেনী নোয়াখালী, বাঁধ ভেঙে ডুবছে একের পর এক জনপদ। খাদ্য সুপেয় পানির সংকটে লাখো মানুষ। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। বাসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে আছি, আমরা ঘরে পানি, আমরা কিছু খালি ফ্রিজ দিয়ে লইয়ে আইছি। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বরকাত গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, সোপর্দ করা হবে দুদকের হাতে। নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির, প্রস্তুতি নির্দেশনাকে সাধুবাদ। ফ্যাসিস্টদের কাঠামো এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলছে জামায়াত। আগামী বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মরিচের দাম, বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। টানা বৃষ্টির প্রভাব বলছে বিক্রেতারা। এবং টানা বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা, লাহোরে 4 জনের মৃত্যু, আরো ভারী বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। দেখছেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। টানা 3 দিনের ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থানে ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর 11টি, কহুয়া নদীর 6টি ও সিলোনিয়া নদীর 4টি অংশে ভাঙনে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধের ভাঙন স্থানে তীব্র স্রোতে পানি ঢুকছে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছর এই জনপদে ভাঙন নিয়মে পরিণত হয়েছে। তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, যেন জলে ভাসছে জনপদের পর জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত মানুষ। এমন চিত্র ফেনীর ফুলগাজী উপজেলায়। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম। অনেক জায়গায় রাস্তাঘাট ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। পানিবন্দী হয়ে পড়েছেন ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। আমার ঘর বরাবর আমার ঘর সরকারে নিয়ে গেছে। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বাসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে আছি, আমরা ঘরে পানি, আমরা কিছু খালি ফ্রিজ দিয়ে লইয়ে আইছি, খালি জান লই আইছি। গতবারের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও বন্যার ছোবল, তাই তো দিশেহারা দুর্গত মানুষগুলো। এমন বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন তারা। গেছে 17-18 বছরের জন্য এমনি খাইয়ে গেছে, কি করছে এখন যদি কিছু যদি না করে তাহলে তো আর মানে মানুষ মরে যাবে, কারণ খেত গৃহস্থী সব শেষ। আমাদেরকে শক্ত করে বেরিবেন্ট শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না, আমরা ভবিষ্যতে আর কষ্ট করতে হইব না। বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। আমি জানি আমাদের সেনাবাহিনী এবং জেলা প্রশাসক এবং ইউনো মহোদয় তারাও এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা করছে। তো সেরকম পরিস্থিতিতে আমরাই তাদের কাছে পৌঁছে যাব যেন তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারি। তবে বাদ নিয়ে নিজেদের গাফিলতি মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। বলেন, অতিবৃষ্টির কারণে বাঁধের 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি কমলে তা দ্রুত মেরামত করা হবে। আমাদের উপজেলার নির্বাহী অফিসাররা তো মাঠে আছেন মানে সবাই সব সময়, যে কারণ তাদেরকে দেখেন উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম, এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না। পশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে অর্ধশত আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত 6,500 মানুষ অবস্থান নিয়েছেন। তাদের খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে আজও অবনতির দিকে যাচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কয়েকটি অঞ্চল। তবে কি আবার 2024-এর পুনরাবৃত্তি দেখবে ফেনীবাসী, নাকি উন্নতি হবে বন্যা পরিস্থিতির? ফেনীর ছাগলনাইয়া থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। এদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। জানা গেছে, নোয়াখালীতে বৃহস্পতিবার পর্যন্ত গেল 3 দিনের টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে জেলার শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। কাঁচা ও আধা পাকা সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। জনজীবনের সৃষ্টি হয়েছে স্থবিরতা।
দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাতে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়, মাওলা সুজন ও সুমন কবির। প্রথমে যাচ্ছি ফেনীতে। নিলয়, এই মুহূর্তে কতটি গ্রাম বা এলাকা প্লাবিত হয়েছে এবং দুর্গতদের কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনাকে যদি বলে রাখি এখানকার যে কতটি গ্রাম প্লাবিত হয়েছে সেটি আপনাকে শুরুতে বলে রাখি। ফুলগাজী এবং পরশুরামের পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। এই পরশুরাম এবং ফুলগাজীর পানিগুলো যাচ্ছে ফেনী সদর এবং ছাগলাইয়া উপজেলার দিকে। সেখানে নতুন নতুন করে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে আমরা দেখেছি যে সেখানকার মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে খুব কষ্টে দিনাতিপাত করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিহাট ইউনিয়নের আলী আজম উচ্চ বিদ্যালয় মাঠে। আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে এই স্কুলটিকে ঘোষণা করা হয়েছে। এই মাঠে এখনো প্রায় কোমর সমান পানি রয়েছে। এই কোমর সমান পানি ডিঙিয়ে কিন্তু এখনো মানুষ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করছে। তবে স্বস্তির বিষয় হলো গিয়ে এই আশ্রয় কেন্দ্রে থাকা মানুষরা ইতিমধ্যে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। তাদের বাড়িতে পানি কমেছে। পানি কমার সাথে সাথে কিন্তু তারা তাদের যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র এনেছিল সেগুলো নিয়ে কিন্তু তারা এখন তাদের বাড়িঘরে ফিরে যাচ্ছে। আমরা এখানকার স্থানীয় একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছি আপনারা গত কয়দিন খুব কষ্টের দিন পার করেছেন, এখন আপনাদের কি পরিস্থিতি, পানি কেমন কমছে বা যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা বাড়ি যাচ্ছে কিনা? আমরা প্রায় আজকে বিগত 3-4 দিন ধরে আমরা পানি বসার কারণে আশ্রয় কেন্দ্র বেছে নিয়েছি। তাই আপনার এখনো সবাই বাড়িতে যেতে পারেনি। যাদের আপনার বাড়ি থেকে আপনার সামান্য পানি কমছে তারা যাচ্ছে, আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে রয়ে গেছে। তো আমরা একটা জিনিস সরকারের কাছে একটা জিনিস চাচ্ছি যে আজকে বিগত 2-3 বছর ধরে আমরা এরকম পানি প্লাবিত হচ্ছি। তাই আমরা সরকারের কাছে একটাই আবেদন, যাতে আমাদের সংস্কারগুলো সুন্দরভাবে করে এনে যে নদী নালা যেগুলো খাল বিল যেভাবে সংস্কার করার প্রয়োজন আমরা সরকারকে বলবো যে ওইভাবে সংস্কারগুলো সুন্দরভাবে করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানকার একজন ভুক্তভোগী, তিনি বলছিলেন যে যে সকল নদ নদীগুলো রয়েছে, যেমন বিশেষ করে এখানকার ফুলগাজী পরশুরামে যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদী রয়েছে সেই নদীগুলোকে সংস্কার করা এবং নদীর নব্যতা ফিরিয়ে আনা এবং যে সকল ঝোপঝাপগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করলে কিন্তু পানির প্রবাহটা ঠিক থাকবে এবং নদী ভাঙন হবে না বলে তারা বলছিলেন। তাদের দাবি হলো এগুলো পানি উন্নয়ন বোর্ড দ্রুত সময়ের মধ্যে মেরামত করবে। আমরা এখন চলে যাব নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুজন, তার কাছ থেকে জানতে চাইব নোয়াখালীর বন্যার সর্বশেষ কি পরিস্থিতি, আমাদের দর্শকদের জানাবেন সুজন। নিলয়, আপনি ফেনীর বন্যার কথা বলছিলেন, তা আমি যদি নোয়াখালীর জলাবদ্ধতার কথা বলতে চাই, গেল 3 দিনের টানা বর্ষণের কারণে কিন্তু নোয়াখালীতে প্রায় 17 থেকে 19 সেন্টিমিটার পানি কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল নোয়াখালী জেলা। তো আসলে নোয়াখালীতে মোট যে জেলা প্রশাসনের তথ্য মতে 5টি উপজেলায় 57টি ইউনিয়ন যে জলাবদ্ধতার কবলে বেশি পড়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সাথে তারা জানিয়েছে যে এ পর্যন্ত প্রায় 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 মানুষ আশ্রয় নিয়েছে এবং যে 29টি মেডিকেল টিম কাজ করছে এসব আশ্রয় কেন্দ্রে। তো পানিবন্দী হয়ে আছে কিন্তু প্রায় 50,000 বেশি পরিবার। এর মধ্যে প্রায় 2,31,100 জন মানুষ বা 100 জন জনসাধারণ কিন্তু তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আর যদি তো আপনাকে একটু ক্ষয়ক্ষতির কথা আমি বলতে চাই, যে নোয়াখালী যে সুবর্ণচর উপজেলা শস্য ভান্ডার খ্যাত একটি উপজেলা, এই উপজেলা কিন্তু যে এই উপজেলার শস্য কিন্তু নোয়াখালীর চাহিদা মিটিয়ে কিন্তু পার্শ্ববর্তী অনেক জেলাতে যায়। তো মৌসুমী যে সকল ফসল রয়েছে সেগুলো কৃষকরা ইতিমধ্যে বীজ রোপণ করেছেন, কিন্তু হঠাৎ অতি বৃষ্টির কারণে এইসব যে ফসলের মাঠ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের মাঠ জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে রয়েছে, ফলে যে কৃষকের রোপণকৃত যে ফসলের বীজ সেগুলো কিন্তু যে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সাথে কৃষকরা যে লোকসানের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে যদি আপনাকে কয়েকটি উপজেলা যে মৎস্য
মৎস্য খামারের কথা বলতে হয় যে নোয়াখালী জেলার প্রচুর যে বেকার যুবক তাদের কর্মসংস্থানের জন্য মৎস্য খামার এবং যে মুরগির খামার করে থাকে। তো সেই হিসাবে কিন্তু অনেক মৎস্য খামার পানির তলিয়ে যাওয়ায় কিন্তু মৎস্য চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে এবং অনেক যে মুরগির খামারিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকায় রয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে এসব যদি তারা যদি পুষিয়ে উঠতে না পারে তাহলে কিন্তু বেকারের সংখ্যা যে জলাবদ্ধতা চলে গেলে কিন্তু বাড়তে পারে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি কুমিল্লার সর্বশেষ জলাবদ্ধতার খবর আমাদেরকে জানাবেন। যে সুজন, আপনি যেটা বলছিলেন আসলে আপনি জানেন রাখি, কুমিল্লার যে 27টি ওয়ার্ড রয়েছে, 27টি ওয়ার্ডে আসলে অল্প বৃষ্টিতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার যে বিচিকনগর রয়েছে, সেই বিচিকনগর দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতা এখানে আসলে আমরা দেখছি অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে একটু জানা রাখি, কুমিল্লা পর্যাপ্ত আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সিটি কর্পোরেশনকে আসলে নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশনের অপরিকল্পিত ভাবে আসলে ড্রেনেজ ব্যবস্থা না করার কারণে, পরিকল্পনাভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এবং যত্রতত্র বিল্ডিং করার কারণে আসলে আজকে এই অবস্থা নগরবাসীর। তবে এই বিষয়ে আমরা জানি রাখি, কুমিল্লার যে অবস্থা তাতে বোঝা যায় যাতে নগরের 27টি ওয়ার্ড আসলে আমি দেখতে পাচ্ছি আসলে তারা এই যে পানি নিষ্কাশনের যে কোনো ব্যবস্থা নেই। নগরবাসী বলছেন সিটি কর্পোরেশনের আসলে ব্যর্থতায় তারা দায়ী করছেন এবং সেদিক থেকে যদি বলি, প্রতিটি আসলে এলাকার নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সবগুলো আসলে পানির নিচে থেকে যায় এবং অল্প বৃষ্টিতে আসলে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। তবে আরেকটা বিষয় নাকি নগরের পরিকল্পনা না থাকার কারণে বিশেষ করে আমি দেখেছি সিটি কর্পোরেশন যে প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন সাহেব আসলে গতকাল থেকে উনি আমি দেখেছি বেকু মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সেদিক থেকে জীবনী নগরের বিভিন্ন ওয়ার্ডে আসলে এইভাবে জলাবদ্ধতা হয়ে আছে এবং সকলে বলছেন যে ডেঙ্গুর একটা উপদ্রব রয়েছে নগরের পানি থাকার কারণে। মশক নিধনের যে ব্যবস্থা আসলে সেভাবে হচ্ছে না দেখেই আসলে এই ময়লা পানি থেকে সব ডেঙ্গুর সৃষ্টি হয়। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা প্রতিটি মহাসড়কের পাশে যত অলিগলি রাস্তা রয়েছে সবগুলো পানির নিচে রয়েছে এবং সেদিক থেকে যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে সকলে বলছেন যে এই অপরিকল্পিত নগরী পরিকল্পিত ভাবে যদি না সাজানো হয় তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের আসলে জলাবদ্ধতা সৃষ্টি হবে কুমিল্লা নগরের প্রতিটি ওয়ার্ডে। এই ছিল কুমিল্লা নগরের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। তোহা, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দুদকের করা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডির 2 নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুদকে সোপর্দ করা কথা রয়েছে তাকে। গেল 3 জুন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলা করে। ট্যাক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। একটা দেশে যে কারো বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে। গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না, আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই, যে আমরা নিজেরাই জানি না। বাসা থেকে করা হয়েছে, রাত 11টার দিকে হবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদও জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে বানচালে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনটি দীর্ঘ 15 বছর ধরে এই পর্যায়ে এসেছে। এতে সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি কথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা।
জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে যখন সব রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এতে পোশাক সহ রপ্তানি শিল্প হুমকিতে পড়বে। সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। এছাড়া সীমান্ত হত্যা ভারতের পশ্চিম বন্দে ভারত সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত বোঝাপড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গেল 16 বছরের ফ্যাসিবাদের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রার সভায় একথা বলেন তিনি। এর আগে মাগুরার পথসভায় নাহিদ বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। প্রতিনিধি শরীফুল ইসলাম ও পঙ্কজ রায়ের সহায়তায় শামীম হোসেনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে নড়াইলে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে হওয়া এই অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছরের ফ্যাসিজমের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে দেবে না এনসিপি। 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আবার ভাত কাপড়ের অধিকার থাকবে। বলেন, বর্তমান সরকারকে বিচার সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে 3 আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ঘোষণা দেন তিনি। আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। এই সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক। শাপলা প্রতীক না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপি নেতারা। এই ইসি শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল, শুরু থেকে তাদের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে, এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনকেও দায়ী করতে হবে, এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে তারা তাদের যে এই প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সপ্তাহ ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচের দাম। শুক্রবার সকালে নিত্যপণ্যের বাজারে ঘুরে দেখা যায় এই চিত্র। বাড়তি দাম লক্ষ্য করা গেছে সবজির বাজারে। 80 থেকে 100 টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ সপ্তাহান্তে হয়েছে 280 থেকে 300 টাকা। বিক্রেতারা জানান, বর্ষায় সরবরাহ কম, অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি দায়ী দাম বাড়ার পেছনে। ক্রেতারা জানান, অস্বাভাবিক এর দাম বৃদ্ধি ভোগান্তিতে ফেলেছে তাদের। এছাড়া বাজারে বাড়তি দামে বিক্রি হতে দেখা যায় কিছু প্রজাতির মাছ। তবে স্থিতিশীল রয়েছে মুদি পণ্য সহ অন্যান্য কাঁচা পণ্যের দাম। টাকা ছিল সেখানে 320 টাকা। ধনে পাতাও দাম প্রচুর, আর অন্যান্য তরকারি মোটামুটি নাগাড়ের মধ্যে আছে আর কি।
যার কারণে জিনিসের যত পণ্য কম হবে ততই দাম বেশি হবে, পণ্য বেশি হবে দামও হবে কম হবে। সাপ্লাইয়ের একটা প্রবলেম আছে আর বাজার মনিটরিং হচ্ছে না। দর্শক, সরাসরি বাজারের পরিস্থিতি সম্পর্কে জানবো সহকর্মী ফাহিম ইউসুফের কাছ থেকে। ফাহিম, রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারে পণ্যের দরদাম এবং যোগান কেমন, এবং বিশেষ করে মরিচের দাম বেশি কেন এবং কি বলছে বিষয় বিক্রেতারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু নিত্যপণ্যের যে সকল দাম রয়েছে, কাঁচা বাজার থেকে শুরু করে মুদি পণ্য সবকিছুতেই কিন্তু এক ধরনের স্থিতিশীলতা বিরাজ করছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু তেমন কোনো দাম বৃদ্ধির যে কথা সেটি কিন্তু আমরা শুনতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে কাঁচা বাজারে এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করছে শুধুমাত্র কাঁচামরিচ সহ বেশ কয়েকটি পণ্যে। আমি যদি কাঁচামরিচের কথাটি বলতে চাই তাহলে কাঁচামরিচের যে দাম সেটি গত সপ্তাহে 80 থেকে 100 এবং 120 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে কিন্তু তার দাম বেড়ে 280 থেকে 300, এমনকি আমরা 320 টাকায়ও বিক্রি হতে দেখেছি। তো বিক্রেতারা বলছেন যে বর্ষায় অতিবৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সরবরাহ অনেকটা কমে গিয়েছে এবং কাঁচামরিচ যেহেতু সবজি সহ কাঁচামরিচ এগুলো কিন্তু পচনশীল বস্তু, তারা দাবি করছেন যে পচনশীল হওয়ার ফলে সরবরাহ কম থাকার কারণে সার্বিকভাবে এই দামটি হুট করে এ ধরনের বেড়ে গিয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে গাজর এবং যে টমেটো সেটির দাম অনেকটি ঊর্ধ্বগতি রয়েছে। গত সপ্তাহে 130 থেকে 140 ছিল, এ সপ্তাহে আমরা দেখতে পেয়েছি 140 থেকে 150 টাকা। বাজারের সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে পূর্বের দামেই। এদিকে যদি আমি চালের বাজারের বর্তমান পরিস্থিতির কথা জানাই, যে চালের বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঈদের পর থেকে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 5 টাকা, কিছু ক্ষেত্রে 8 টাকা পর্যন্ত চালের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই সপ্তাহান্তে কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহের দামে স্থিতিশীল রয়েছে, এখন পর্যন্ত দাম বৃদ্ধি পায়নি। ঈদের পরে যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কমারও কোনো সংবাদ আমরা পাইনি। এছাড়া মাছের বাজারেও কিন্তু সরবরাহ কম থাকার কারণে কিছু মাছের আমরা দাম বৃদ্ধি পেতে দেখেছি এবং অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ, এবং ক্রেতারা জানান যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু তারা মাছের যে বিভিন্ন প্রজাতির মাছ তারা অন্যান্য সময় কিনতে পারতেন, তো সেটিতে অনেকটা তাদের বেগ পোহাতে হচ্ছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। দেখছেন সংবাদ সকাল। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী এবং 3 সন্তান দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, দগ্ধদের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আমি আছি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, এবং এখানে কিন্তু আমি সকাল থেকে অবস্থান করছি। এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু আমরা জানি রাজধানীর সূত্রাপুরে একটি অগ্নিকাণ্ড ঘটে, এবং সেখানে কিন্তু একই পরিবারের 5 জন সদস্য কিন্তু তারা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়, এবং সেখানে বাবা মা সহ 3 সন্তান ছিলেন এবং একজন 1.5 বছরের কন্যা শিশুও কিন্তু সেখানে ছিলেন। তাদেরকে রাত 1:30টায় কিন্তু সেই অগ্নিকাণ্ডটি হয় এবং তাদেরকে রাত 3টার দিকে এখানে আনা হয় জাতীয় বার্ন ইউনিটে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে তাদেরকে প্রথমত তাদেরকে আনা হয়েছিল জরুরি বিভাগে, বার্ন ইউনিটের জরুরি বিভাগে, এবং সেখানে আনার পরে কিন্তু তাদের অবস্থার যখন অবনতি ঘটে এবং তাদেরকে পরবর্তীতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ HDU-তে চিকিৎসারত অবস্থায় তাদেরকে এখন আছেন। আমরা এখানকার সহকারী রেজিস্ট্রার অর্থাৎ বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার সোমেন সেনগুপ্ত, তার সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারি যে প্রত্যেকের কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে ইতিমধ্যে, এবং রিপন সাহেব যিনি পরিবারের পিতা ছিলেন তার 60% কিন্তু আগুনে দগ্ধ হয়, এবং যিনি স্ত্রী ছিলেন চাঁদনি বেগমের কিন্তু 45% দগ্ধ হয়, এবং সেই সঙ্গে বড় ছেলে তামিম তার 42%, রোকন 60% এবং যথাক্রমে তাদের 1.5 বছরের কন্যা শিশু আয়েশা তার কিন্তু 63% ইতিমধ্যে দগ্ধ হয়ে গিয়েছে। এবং আমরা এখানকার চিকিৎসারত যে ডক্টররা রয়েছেন এবং তাদের সাথে কথা বলে আরো যেমনটি জানতে পারি যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং যারা তাদেরকে এখানে নিয়ে আসেন তাদের সাথে কথা বলে যেমনটি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে গ্যাস সিলিন্ডার লিকেজের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তো সেই সঙ্গে আমরা কিন্তু এখানকার যারা তার রোগীর স্বজন যারা আছেন তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করি এবং সেই সঙ্গে আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি রোগীর স্বজনদের সাথে কথা বলার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো স্বজনকে আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিট থেকে দগ্ধ 5 জনের সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ যশোর হোটেল অরিয়নে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কি দেখা হয়েছে এবং এ বিষয়ে কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে এনসিপি নেতারা গতকাল রাতে কিন্তু যশোরে এসে পৌঁছেছেন। তারা যশোর ওরিয়ন হোটেল ইন্টারন্যাশনালে কিন্তু রাত্রি যাপন করছিলেন। সকাল 10টার সময় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সকাল 10টায় তাদের সকালের নাস্তা শেষ না হয় সকাল 11টার সময় কিন্তু পরবর্তীতে তারা আবার এটা পরবর্তী শিডিউল ঠিক করে। তো আমরা দেখেছি যে আসলে শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসে হোটেলে পৌঁছেছেন, তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। তো সকাল 11টা নাগাদ এনসিপির যে কেন্দ্রীয় নেতা এখানে এসেছেন, নাহিদ হাসান এসেছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। তারা কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এর আগে গতকাল রাত 10টার দিকে কিন্তু তারা হোটেলে প্রবেশ করেন, কিন্তু তখন তারা কোনো গণমাধ্যমের সাথে কথা বলেনি। তাই যশোরে প্রবেশ করার সময় যশোরের চারাপিটা, যশোরের বাগারপাড়া বাজারে তার অভ্যর্থনার কথা ছিল। তারা সেখানে অল্প কিছু সময় বিরতি দিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু সেখানে শুধু আজকের দিনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যে আজকে যশোরে যে সমাবেশটি হবে, যশোরে যে পদযাত্রাটির কথা আছে দুপুর 2:30টার দিকে, সেই 2:30টার দিকে অন্যান্য উপজেলার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, স্থানীয় নেতাকর্মী, তাদেরকে পদযাত্রার আহ্বান জানিয়ে কিন্তু সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ যশোরে চলে এসেছিলেন। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতদূর জানি যে সকাল 11টায় হচ্ছে শহীদ পরিবার আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এনসিপি নেতারা। তারপরে কিন্তু আসলে দুপুরে জুমার নামাজ আদায় করবেন যশোর মডেল মসজিদে। তারপরে কিন্তু পদযাত্রায় অংশ নিয়ে সাতক্ষীরা এবং খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যশোরের সর্বশেষ। আমি রয়েছে এখানে, পরবর্তী আপডেট আবারও জানিয়ে দিব। তো সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা। ভারতের সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদে করোনা পরীক্ষার কার্যকর ব্যবস্থা নেই বলে অভিযোগ সচেতন নাগরিকদের। সম্প্রতি ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সোনা মসজিদ ইমিগ্রেশনের বাস্তব প্রয়োগ নেই। সহকর্মী তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম থাকার কথা থাকলেও বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবস্থান করে কার্যকর কোনো টিমের দেখা মেলেনি। একজন স্বাস্থ্য সহকারী থাকলেও তিনি নিজেই জানেন না কি দায়িত্ব পালন করছেন। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি প্রতিদিন সকাল থেকে একজন স্বাস্থ্য সহকারী দায়িত্ব থাকেন। চেকপোস্টে থাকা 2টি স্ক্রিনিং ডেস্কও ছিল ফাঁকা। ইমিগ্রেশন পুলিশ জানায় মেডিকেল টিম দায়িত্বে আছেন। করোনার নতুন ভেরিয়েন্ট ভ্রমণকারীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। রাজশাহীতেও নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সোনা মসজিদ দিয়ে প্রতিদিন 200 থেকে 300 ট্রাক চলাচল করে। চালক, সহকারী ও খালাসি সহ 400 থেকে 500 জন যাতায়াত করেন। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে ঢোকার সময় বা ফেরার সময় কোনো করোনা পরীক্ষা করা হচ্ছে না। মাস্ক লাগাইছিল, মেশিনও ছিল, কিন্তু এখন কোনো কিছুই নাই। এখন অ্যাভেলেবেল চলছে, কোনো চেক করছে না। তো ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়াতে পারে, তাহলে আতঙ্কতা আছি করোনার জন্য। আমাদের ইন্ডিয়াতেও সেরকম করোনার আপনার চেকের কোনো ব্যবস্থা নাই, আবার বাংলাদেশে এরকম বুঝলাম না। করোনার কোনো চেক আপ হচ্ছে না, চেক আপ হলে হয়তো ধরা পড়লে কি হবে জানি। তো এখনো করোনা তো চলছেই তো করোনা তো এখনো হলো যে কমেনি। করোনা প্রতিরোধে দুদেশে ভ্রমণকারীদের সচেতনতা বাড়াতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন তাদের প্রতিনিধি আসে সকাল এবং বিকেলে। তারা এটা তাদের
আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে, তারা টেম্পারেচারটা পরিমাপ করছে। কোনো ধরনের সংবাদ পেলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিতেছে। ইমিগ্রেশনে ঈদের পর থেকে 1 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। সেখানে ভ্রমণকারীদের শরীরের তাপমাত্রা মাপা হলেও কিট সংকটের কারণে করোনা পরীক্ষা হচ্ছে না। আমাদের যেহেতু পরীক্ষা করার করোনার কোনো কিট বর্তমানে সরকার আমাদেরকে দেয় নাই, শুধুমাত্র আমরা থার্মো স্ক্যানের মাধ্যমে তার জ্বর আছে কি নাই এবং তার নাম, ঠিকানা, আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার নিয়ে তাদের তথ্যগুলো নিচ্ছে। যদি পর্যাপ্ত পরিমাণে কিট পাওয়া যায় তাহলে স্ক্রিনিং পরীক্ষাটা আরও জোরদার হবে বলে আমি মনে করি। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে যাতায়াতকারী সব যাত্রীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের কালীহাতিতে একটি প্যাকেজের আওতায় 2 ব্রিজের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এর মধ্যে 3 বছরে একটি ব্রিজের কাজ 20% অনিয়মের অভিযোগে আরেকটির কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। এ কারণে কয়েক লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। আর মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। যমুনা সেতু মহাসড়কে চাপ ও ঝুঁকি কমানো, কালীহাতির সঙ্গে টাঙ্গাইল সদর ও ভুয়াপুর উপজেলার মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে সল্লা এলাকায় ধলেশ্বরী নদীর উপর 40 কোটি টাকা ব্যয়ে 250 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সেতুটি 2021 সালের মে মাসে কাজ শুরু হয়ে 2024 সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে প্রায় 70%। এছাড়া একই প্রকল্পের আওতায় একই নদীর উপর 34 কোটি 82 লাখ টাকা ব্যয়ে 264 মিটার আলাদা সেতুর কাজ শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে। কিন্তু 3 বছরে 20% কাজ করে ঠিকাদার। পরে বিভিন্ন কারণে কাজের কার্যাদেশ বাতিল করে এলজিইডি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সল্লা ব্রিজে নিম্নমানের কাজের কারণে ব্রিজের গার্ডার ধসে পড়েছিল। এটা নিয়ে বুয়েট সহ সংশ্লিষ্টরা তদন্ত করলেও রহস্যজনক কারণে তা প্রকাশ করা হয়নি। এই গার্ডারটা ওইটা এর উপরে পড়ছে, পরে ওইটা সোজা করছে আরটা ভাঙ্গা করছে। ফাটার কারণে যদি কোনো সময় এই দুর্ঘটনা হয়, এই গার্ডারটা পড়ে গিয়ে যদি লোক মারা যায় তাহলে দায়ভার কার। সড়ক ব্যবহারকারীরা বলছেন, ব্রিজগুলোর কাজ শেষ না হয় নৌকার জন্য 10 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থীরা সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে ও পরীক্ষার হলে যেতে পারেন না। স্কুলে আসার জন্য নৌকার জন্য অপেক্ষা করতে হয়। সবসময় যাতায়াত করি, কিন্তু আমরা বাবা খুবই কষ্টে আছি। নৌকার জন্য তাও 10-20 মিনিট, 1 ঘন্টা বা অনেক লেট হয়ে যায়। মানুষের যাতায়াত একদম ভোগান্তির মধ্যে ব্রিজ না থাকাতে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, আগামী 6 মাসের মধ্যে ব্রিজ জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। আমাদের কাজটা 70% পর্যন্ত আমরা প্রায় শেষ করে ফেলছি। আশা করি আর 5-6 মাসের মধ্যে মানুষের চলাচলের উপযোগী হবে ইনশাআল্লাহ। এসব অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের ক্ষেত্রে অবহেলা কোনোভাবেই আমরা সচেতন মানুষ হিসেবে প্রত্যাশা করি না। ব্রিজের নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দিলেন এই কর্মকর্তা। না, এখানে কোনো নিম্নমানের কাজ হয়নি। আমরা আসলে ল্যাব টেস্ট এবং সকল প্রক্রিয়া অনুসরণ করবো, কাজটি করেছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত 2টি ব্রিজের কাজ শেষ দেখতে চান স্থানীয়রা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।